যাদের এই শেয়ার বাজারে যে কোনো 1 টাকা যে কোনো জায়গায় ইনভেস্ট করা আছে, ইটিএফ এ হোক, সোনায় হোক, সিলভারে হোক, মানে রূপোয় হোক, স্টকসে হোক, যে কোনো জায়গায় বা ইভেন ক্রিপ্টোতেও হোক, আপনারা পুরোপুরি এই ভিডিওটা সবার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। বিকজ এমন একটা নিউজ যেটার জন্য মার্কেট ভোলাটাইল হতে পারে, আপ বা বেশি ডাউন দেখা যেতে পারে। মানে আপের দিকটা হলে খুব অল্প আপ, বা ডাউনের দিকটা হলে বেশি ডাউন দেখা যেতে পারে। কি এমন নিউজ যেটার জন্য ভিডিওটা আমি তৈরি করছি? ফার্স্ট অফ অল থাম্বনেল দেখে কেউ যদি চলে জানেন, আপনি আগে থেকে মেনে নেন যে আমি বলেছি এখানে শেষবারের মতো সতর্ক হন, বাজার হয়তো পড়তে পারে বা কিছু আন্দাজা করে নিলেন, থাম্বনেল দেখে চলে গেলেন বা ভিডিও ফার্স্ট পার্ট দেখে চলে গেলেন, আমার দোষ না। বিকজ বাজার আমি আজকে নিউজটার ব্যাপারে বলবো যে নিউজটা একটা নিউজ আসবে যেটার জন্য এরম নিউজ আসলে ডাউন যেতে পারে, এরম নিউজ আসলে আপ যেতে পারে। তো আমি সেই নিউজটা আসার আগে থেকে আমি জিনিসটা বলে দিচ্ছি যে আপনাদের কোন জিনিসটাকে ট্র্যাক করতে হবে। তো 21শে ডিসেম্বর ডেট একটা লিখেছি, কারণ আছে সেটা পরে বলবো। 21শে ডিসেম্বরের পরে শেষবারের মতো সতর্ক হন। শেষবারের মতো কেন লিখেছি এটাও ক্ল্যারিফাই করব। জাপানের রেট হাইক কেন এত গুরুত্বপূর্ণ? কিছুদিন আগে এই চ্যানেলেই আমরা জাপানের পুরো ইন্টারেস্ট রেটের উপর পুরো ভিডিও বানিয়েছিলাম যে কেন আমাদের মার্কেটটা এই জাপানের ইন্টারেস্ট রেট হাইকের জন্য, এই যে আস্তে 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 25 সালের ফার্স্ট থেকে হাইক হচ্ছে, এটার জন্য রিসেশনের দিকে আস্তে আস্তে যাচ্ছে। এন্ড এই জাপানের জন্য হয়তো আরো রিসেশনের দিকে এক কদম এগিয়ে যাচ্ছি। রিসেশন মানে মার্কেট ক্র্যাশ, আজকে আসবে না, কালকে আসবে না, পরশু আসবে না, আমাদের মতো 2027 সালে মেবি আসতে পারে। বাট রিসার্চ অনুযায়ী আপনাদের রিসার্চ কি বলে নিচে কমেন্ট করে জানাবেন। তো এটার উপর ভিডিও বানিয়েছিলাম, তো সেটাই আমি জাস্ট কন্টিনিউ করবো। ফার্স্ট অফ অল শুরু করি জাপানের মার্কেট দিয়ে। এটা হচ্ছে জাপানের একটা ইন্ডেক্স, এটাকে বলে নিকেই 225। কি বলে? নিকেই 225। জাপানের টপ 225 খানা কোম্পানি আছে, যেমনি নিফটি 50 টপ 50টা কোম্পানি আছে ইন্ডিয়ার, তার একটা ইন্ডেক্স আছে, তার একটা দাম আছে। তো এইটা নিকেই 225, জাপানের টপ 225 কোম্পানিজ। ওয়েল এন্ড গুড। জাপানে আমরা যদি একটা জিনিস যদি দেখি খুব ইম্পর্টেন্ট চার্টে, অনেকে আমরা যে বলি না, আমি এটার আগেনস্টে সবসময়, বাট আপনারা অনেকে ভুলভাল অনেক ভিডিও শুনে, যারা এক্সপিরিয়েন্স না তাদের থেকে শুনে এরকম জাস্ট বলেন কিনে রেখে দিই, আজকে কিনে কালকে ভুলে গেলেই হবে, 30-40 বছর পর দেখবো। আমি ওই জন্য বারবার বলি সুইচ করাটা কেন ইম্পর্টেন্ট, সুইচ করাটা কেন ম্যান্ডেটরি। যে কোনো মেন ইন্ডেক্সের সাথে জাপানের মতো একটা ইকোনমিতে হতে পারে, জাপান টপ 5 এর মধ্যে পড়ে। তো এখানে যদি দেখি, এই যে এখানে যে হাইটা বানিয়েছিল জাপানের স্টক মার্কেটে 1989 কাছ থেকে, এই হাইটাই এখন ব্রেক করছে 2025 সালের লাস্টে গিয়ে, অলমোস্ট 2026 আমি ধরে নিচ্ছি তাই জন্য। তো 1989 ধরুন আজকে নিফটি আছে 26,300 হাই লাগিয়েছে, এই 26,300টা আপনার ব্রেক করতে হয়ে গেল 37 বছর পর ব্রেক করলো, বা ধরুন 1965 সালে ব্রেক করলো। অনেকে হয়তো আপনি বেঁচেও থাকবেন না, আমি হয়তো তখন 37 বছর পর আমার এক্সাক্ট বয়স হয়তো হয়ে যাবে, হ্যাঁ আমার এক্সাক্ট বয়স হবে 60 ইয়ার্স ওল্ড, 60, আমি 60-এ পড়বো তখন, মানে আমি রিটায়ারমেন্ট নেব, তখন একই জায়গায় পড়ছি। তো যখন যে লামসামটা নর্মাল ইন্ডেক্স ফান্ডে যদি আমি লামসাম করছি, তাহলে ইন্ডেক্স লেভেলে আমি ডবল ট্রিপল না 1% ইন্টারেস্ট না 0% আমি থাকবো 60 ইয়ার্স ওল্ডে। তো ওই জন্য চোখ বন্ধ করে কিছু হলে হবে না, সব সময় সতর্ক থাকতে হবে যে কোন কি নিউজ আসছে, আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজার কি বলছে সেরাম হিসাবে। বিকজ এই ডাউনটা যদি আমি ক্যাচ করতে পারি আর এইখানে ইনভেস্ট করতে পারি, এখান থেকে এখানে গেলেই অ্যাটলিস্ট আমার আপনি যদি চার্ট খুলে দেখেন জাপানের, অ্যাটলিস্ট আমার এখান থেকে এখানে 4 গুণ প্রফিট হচ্ছে। এখান থেকে এইখানে যদি কেউ ইনভেস্ট করতে বটমেও এখান থেকে এসটিপি চলে ইনভেস্ট করতে থাকে, এখানে ইনভেস্ট করে, তাহলে এখান থেকে 7 গুণ প্রফিট হচ্ছে, এখান থেকে 6 গুণ প্রফিট হচ্ছে, এখান থেকে 6 গুণ প্রফিট হচ্ছে, এখান থেকে 5 গুণ প্রফিট হচ্ছে, এরকম করে জিনিসটা থাকে। বাট এইখানে যদি ইনভেস্ট করে দিই, শিফট না করি, পুরো খেল খাতাম। ঠিক আছে? তো এই জিনিসটা আসতে পারে। এই জিনিসটা কেন হয়েছে আমি বলি, এই যে 40 ইয়ার্স ধরে মার্কেট রিটার্ন দেয়নি, দুটো মনে কোশ্চেন থাকতে পারে। তাহলে কি স্টকসে ইনভেস্ট করবো না, তাহলে আমি ফিক্সড ডিপোজিট করবো বেস্ট। এবার আপনাকে দেখতে হবে, এটা আপনি ইন্ডিয়ান মার্কেট দেখছেন না, জাপানিজ মার্কেট দেখছেন, তো জাপানেরই ফিক্সড ইন্টারেস্ট ফিক্সড ডিপোজিট দেখতে হবে। জাপানে যদি ফিক্সড ডিপোজিট কেউ করতো এই 40 ইয়ার্স ওল্ডে এইসব জায়গাতে, বা 2023-24-এর কথাও বলছি, তাহলে সেখানে রিটার্ন আছে 0%, কোনো জায়গায় -0.10%, কোনো জায়গায় -0.20%। মানে আপনাকে ফিক্সড ডিপোজিট করলে উল্টে টাকা কেটে দেবে, লস হবে আপনার। তার থেকে ঘরে ক্যাশ রাখা ভালো বা ফরেনে ইনভেস্ট করা ভালো। তাই জন্য জাপান নিজের বন্ড ইস্যু করে বা লোন ইস্যু করে নিজের ইকোনমি থেকে লোন নিয়ে অন্য জায়গাতে ইনভেস্ট করতো, সস্তায় 0%-এ লোন নিয়ে বড় করে ইনভেস্ট করতো। ঠিক আছে,
মেন মেন জিনিসটা এটাই হলো। তো আপনাকে ফিক্সড ইন্টারেস্টে গেলে মনে রাখতে হবে এইটা যদি রিটার্ন না দেয় এখানেও রিটার্ন আসবে না, সবকিছু ইন্টার রিলেটেড সবকিছুর সাথে। তো এইটা এবারে কি হয়েছে, এখানে কি এমন হলো যে এবারে অল টাইম হাই ব্রেক করলেন, এত ভালো জিনিসটা হয়ে গেল। এই জিনিসটা যেটা হয়েছিল সেটা আমাদের দুটো টার্ম থাকে, ইনফ্লেশন, আমরা যারা জানি সবাই, ইনফ্লেশনের কোনো জিনিস হয়নি এখানে। জাপানের ব্যাপারটা হচ্ছে ডিফ্লেশনের জন্য এই মার্কেট 40 ইয়ার্স, অলমোস্ট 40 বছরে একই জায়গায় পড়ে আছে। অলমোস্ট 40 বছর ধরে এখন গিয়ে একই জায়গায় এসছে, 40 বছর ধরে মাইনাসই দেখতে হয়েছে লোককে। হ্যাঁ, যদি কেউ এই সব জায়গায় ইনভেস্ট করে সে 4 5 10 গুণ প্রফিট নিয়ে এখন বসে আছে। তো ডিফ্লেশন এইটা আবার জাপানের অন্য একটা টপিক মার্কেট রিলেটেড, সেটা পরে ডিসকাস করব। এবার কেন এটা ইম্পর্টেন্ট, রিসেন্ট টাইমস আমরা দেখেছি 2025 চালু হওয়ার থেকে 25-এর আগে পুরো দেখবেন 2016 17 18 20 22 24 অব্দি -10% ইন্টারেস্ট রেট ছিল। মানে ধরুন, আপনাকে সিম্পল ভাষায় বলছি, বেশি বুঝতে হবে না, 1 লাখ টাকা রাখছেন, আপনি পরের বছর যখন ইন্টারেস্ট ম্যাচুরিটি হবে তখন আপনি 1 লাখ টাকার জায়গায় আপনাকে এইটা মাইনাসটা কেটে 99,900 টাকা মতো আপনি পাবেন। তো ওই জন্য এইটা ইনফ্লেশন আস্তে আস্তে, জাপান ডিফ্লেশনারি থেকে ইনফ্লেশন ইনফ্লেশন বাড়তি হচ্ছে অ্যাজ আ কান্ট্রি, তাই জন্য এটা 0.10 ফার্স্টে বাড়িয়েছে, তারপরে 0.25, আবার 0.25 বাড়িয়ে 0.50। এইবারে নতুন নিউজ আসছে, এবার নতুন নিউজ আসছে যে ব্যাংক অফ জাপান নাকি লাইকলি রেট পলিসি রেট ইন্টারেস্ট রেট বাই 0 মানে 25 বিপিএস হিসেবে পয়েন্ট বাড়াতে পারে, যেটা 0.75 অব্দি আসতে পারে। এবার 0.75 আসলে এটার মুশকিল কি আছেন, এটার সাথে ইন্ডিয়ান মার্কেট, জাপানে হচ্ছে, ইন্ডিয়ান মার্কেটে কি সম্পর্ক, সিম্পল ভাষায় একদম শর্টে বলছি বিকজ আজকে সময় নেই বেশি। তো এখানে তিনের কাছে যে জাপানের বন্ড ইল্ড চলে গেছে, এইটা হয়তো 3-এর উপর চলে যাবে, 2.9, 3-এর নিচে যতক্ষণ আছে তাও সেফ আছে, 3-এর উপর চলে গেলে জিনিসটা মুশকিল হয়ে যাবে। 3, 3.5, 4 যদি হয়ে যায় তাহলে জিনিসটা প্রবলেম হবে। হচ্ছে ধরুন এখান থেকে কেউ সিম্পল কথায় 0 বা 0.5 রুপিসে কেউ লোন নিয়েছে, লোন নিয়ে এখানে তো কিছু মার্কেট থেকে ফিক্সড ডিপোজিট, মার্কেট স্টক মার্কেট থেকে কিছু হওয়ার নেই জাপানে, তাই জন্য লাস্ট 35-40 বছর ধরে ইউএস মার্কেটে জাস্ট সেফ সিকিউর বন্ডে অ্যাভারেজে 5 থেকে 6%, যেটা এখন 4% দিচ্ছে, অ্যাভারেজে 5 থেকে 6% কামিয়ে নিয়েছে কিছু। এটা ইউএসএ থেকে 40% ইনভেস্ট করেছে, এটা যাই হোক। ইন্ডিয়াতে ধরুন 5% ইনভেস্ট করেছে অনলি, কিন্তু ইন্ডিয়াতে থেকে অ্যাভারেজে 10 থেকে 12% কামিয়ে নিয়ে বেরিয়ে যাচ্ছে। কিন্তু এই টাকাগুলো যেগুলো 0 রুপিসে বা 1 টাকা করে লোন নিয়ে করা, এই ইউএসএ তে যে 40% লাগানো এখনো 4 টাকা করে পাচ্ছে। মেন প্রবলেম হচ্ছে এটাই যদি এবার 3 টাকা বা 3.5 টাকার উপরে হয়ে যায়, তার উপরে আবার ক্যারি ট্রেড যেটাকে বলা হচ্ছে, এইটা যখন সেল করবে ইউএস থেকে, আবার যখন সেল করে জাপানিসে নিয়ে আসবে, কারেন্সি কনভার্সন হবে, আর ইউএস ডলার যদি উইকেন হয়ে যায়, যেটা হওয়ার সম্ভাবনা, তাহলে এই 40%টা যদি পুরো বেচে তাহলে ইউএস এর উপর অনেকটা এফেক্ট পড়বে। ইন্ডিয়াতেও 5% বেচলে কিন্তু একটু হলেও এফেক্ট পড়বে, বিকজ এটা কোটি কোটি টাকা 5% মানেও। তো আই থিঙ্ক আমি বোঝাতে পারলাম, খুব ইম্পর্টেন্ট নিউজ, তাই জন্য আমি তাড়াতাড়ি করে দিচ্ছি জিনিসটা। অ্যান্ড মার্কেটের এই জন্য, জাপানের মার্কেট এই জন্য কি, জাপানে উল্টে ঘরে টাকাগুলো ফেরত আসছে, জাপান থেকে যে লোন নিয়ে টাকাগুলো যাচ্ছিল। তাই জন্য ইউএস এর জন্য সব থেকে বাজে একটা নিউজ যদি এইটা সত্যিকারের 0.75% হিসেবে যদি জিনিসটা বেড়ে যায়, ঠিক আছে। তো এইটার জন্য আমার এটা ইন্টারেস্ট রেট এই যে জিনিসটা আছে, এটা কখন আমরা জানতে পারবো, এটার ডেট হচ্ছে 18 ডিসেম্বর 2025। আপনি তো বলবেন আজকেই, তো আজকে কিছু না, এটা জাপানের মতে, এটা জাপানে আমরা যখন কালকে সকালে ঘুম থেকে উঠবো তখন হবে 19 ডিসেম্বর 2025। ধরতে পারেন আমাদের যখন মার্কেট খুলবে 9টা বা সকালবেলা 10টা, তখন হয়তো জাপান অ্যানাউন্স করলেন, তখন রিয়েক্ট করলো মার্কেট, বা ডিলে যদি হয় আমরা মার্কেট শেষ হতে হতে হয়তো আমরা দেখতে পারি হোয়াট এভার বি। কেন 21 ডিসেম্বর লিখেছি, 19 ডিসেম্বর আমাদের মার্কেট শেষ হয়ে যাবে, 20 তারিখ হয়ে যাবে, 21 তারিখ হয়ে যাবে স্যাটারডে সানডে, 22 তারিখ মার্কেটে আমরা অফেক্ট দেখতে পাবো। তাই জন্য এটা যদি হয়ে যায়, এবার যদি না হয় তাহলে ওয়েল অ্যান্ড গুড, হয়তো 1 2 3% অব্দি শর্ট টার্মে এক সপ্তাহ র্যালি উপরের দিকে আমরা দেখতে পারি। অ্যান্ড যদি না হয়, অ্যান্ড যদি সত্যিকারের 0.75% যদি ইন্টারেস্ট রেট বেড়ে যায়, মানে 25 বিপিএস, তাহলে এখানে মেন প্রবলেম হচ্ছে, তাহলে এই সেলিং এর জন্য হয়তো 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 শর্ট টার্মের জন্য একটু ডাউন আসতে পারে, শর্ট টার্মের জন্য, নট লং টার্ম, বাট বাইং অপরচুনিটি হিসেবে আমাকে দেখতে হবে শর্ট টার্মের জন্য। স্টক মার্কেট সব দেশের অল্প অল্প করে, স্পেশালি ইউএস ক্রিপ্টোকারেন্সি মার্কেট অ্যান্ড গোল্ড সিলভার আপ হতে পারে। এখানে নিফটির যদি একটা তাড়াতাড়ি চার্ট দেখে নি,
কারেন্টলি যতক্ষণ এই যে লেভেলটা, এটা যে আমাদের সাপোর্ট হিসেবে কাজ করছে, যেটা রেজিস্ট্যান্স হিসেবে 1.5 বছর কাজ করছিল, তো এর উপরে যতক্ষণ আছে ততক্ষণ ওয়েল অ্যান্ড গুড, সেফ সিকিউর আছে। এই অবধি আমরা সেফ সিকিউর আছি। ধরুন 25, 350, 25, 400 অব্দি ঠিক আছে। অ্যান্ড আমরা যে কোনো সময় 25, 650, 600 অব্দি আমরা দেখতেই পারি, উইক লাগাতেই পারি, সেটা নর্মাল একটা জিনিস, বিকজ এখানে একটা সাপোর্ট আছে। উপরের দিকে আমাদের অল টাইম হাইটা এখন কারেন্টলি একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। তো নিউজের আউটকাম হিসেবে, নিউজটা আমি বলে দিলাম, নিউজের আউটকাম হিসেবে আমাকে অ্যাক্ট করতে হবে। যারা ট্রেড করেন তাদের জন্য, যারা ইনভেস্ট করেন এইসব জায়গাগুলো অপরচুনিটি হিসেবে দেখতে পারেন যদি ডাউন হয় বা ব্রেক করে। তো এবার নিউজটা বেরোক, তারপরে কি এফেক্ট পড়বে না এফেক্ট করবে ম্যাক্রোস দেখে, কত 25 বিপিএস হোক কি 50 হোক কি কত হোক, সেটা দেখে আমরা পরে তো আবার ভিডিও আবার বানাবোই। অ্যান্ড আগের ভিডিও থেকে অনেকে কমেন্ট করেছিল পার্ট 2 আনার জন্য, তো পার্ট 2টা খুব তাড়াতাড়ি জলদি আসছে। ইম্পর্টেন্ট নিউজগুলো ছেড়ে দেওয়ার পর আমরা পার্ট 2 যখন কোনো নিউজ থাকবে না তখন নিয়ে আসবো। যদি এই আপডেটগুলো মিস না করতে চান, নিচে দেওয়া ফ্রিতে টেলিগ্রাম লিঙ্ক আছে, জয়েন করতে পারেন। আপনি যদি আমাকে একটা ফিনান্সিয়াল অ্যাডভাইজার বানাতে চান, যে আপনি যেখানে করছেন কোনো গাইডেন্স নেই, ব্যাংকে করছেন সেম এক্সপেন্স রেশিও হয়ে যাচ্ছে, বিকজ এএমসি থেকে এক্সপেন্স রেশিও ফিক্স থাকে, আমাদের কোনো এক্সট্রা চার্জ নেই। ব্যাংকে করছেন কিছু নেই, কোনো এজেন্টের মাধ্যমে আসছে, কোনো ম্যাক্রোস কি সে হয়তো কিছু বোঝে না, স্টাডি করে না, এই কি খালি কেনানোর সময় বারবার বলছে, সেলিং এর সময় বা শিফটিং এর সময় নেই, বা যাতে আপনার জাপানের মতো বাই চান্স ইন্ডিয়ান মার্কেটে কোনো ডাউন আসলো আপনি ট্র্যাপে না পড়ে যান। এই জিনিসগুলোর জন্য আমাকে যদি অ্যাজ এ ফিনান্সিয়াল অ্যাডভাইজার মানতে চান, নিচে দেওয়া নাম্বারগুলোর মধ্যে যে কোনো একটা নাম্বারে ফোন করতে পারেন। এই পাশের নাম্বারটা আমার নাম্বার 7003684863। রবিবার ছাড়া যে কোনো দিন রাত 8টা থেকে 10টার মধ্যে ফোন করে আপনি আমাদের ফিনান্সিয়াল অ্যাডভাইস নিতে পারেন, ইনজে ওয়েলথের অ্যাকাউন্ট ওপেন করে অফলাইন বা অনলাইনে দেখা করার পর। আচ্ছা, এবার কিছু কোয়েশ্চেনের দিকে যাবো। আপনাদের যদি কোয়েরি থাকে নিচে কমেন্ট করতে পারেন। রাজদা, আমার এসবিআই ব্যাংকে লামসাম এন্ড এসআইপি করা আছে, আমার কাছে 15 লাখ ব্যালেন্স আছে, আমি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চাই, তোমার কাছে করলে ডাইরেক্ট না রেগুলার ফান্ড? আপনি ডিরেক্ট মানে কোনো, আপনি নিজে অ্যাডভাইজার, আপনার কোনো অ্যাডভাইজার দরকার নেই, তাই জন্য সবকিছু রেগুলার ফান্ডেই হয় এগুলো। অ্যান্ড ম্যাচুরিটির সময় আমি ব্যালেন্স যেটা দেখতে পাবো সেটা ফেরত পাবো, নাকি তোমাদের কোনো চার্জ কাটার পরে পাবো? যেগুলো চার্জ কেটে কুটেই কিন্তু সব প্রত্যেক দিন ডেলিকার আমাদের এনইবি সেটেল হয়। ধরুন 10টা বছর পর আপনার ভ্যালু দেখাচ্ছে 25 লাখ ইনভেস্ট করেছেন, অ্যান্ড সেটার ভ্যালু 75 লাখ 96,000 টাকা এরকম দেখাচ্ছে। আপনি যেদিনকে বেচবেন 75,96,000 টাকাই আসবে, 1 টাকাও কম বেশি আসবে না। ট্যাক্স ফ্যাক্স পরের বছর দিতে হবে ক্যালকুলেট করে, এটাই আপনার ঢুকবে, বিকজ চার্জেস কেটে কুটেই প্রত্যেকদিন এনইবিটা সেটেল হয়, এক্সট্রা আমাদের আর কিছু দিতে হয় না, যেমনি হয় সব জায়গাতে। একজন লিখছে ইউ অলওয়েজ সে ক্র্যাশ ক্র্যাশ, আমি সবসময় নেগেটিভ ভিডিওস বানাই, ক্র্যাশ ক্র্যাশ ডাউন এইসবের ভিডিও বানাই। ক্রিয়েটিং ফোবিয়া এবং ইনভেস্টারদের ভয় দেখানোর জন্য, গেটিং নাথিং ইনভেস্টার কি পাচ্ছে না? আরে বাবা, ক্র্যাশের মার্কেটটা ক্র্যাশ বানাবো নাকি আপের ভিডিও বানাবো? তাহলে তো লোকে বলবে আমার কোনো নলেজই নেই। নলেজটা আছে, তাই জন্য আমি ক্র্যাশের ভিডিও বানাচ্ছি। বিকজ আমাকে কি বলুন তো, আমাদের কাজ হচ্ছে, যেহেতু লোকের অনেক টাকা সামলাই, হাজার লাখে সামলাই না, কোটিতে সামলাই, তো ওই জন্য দায়িত্ব হিসেবে মার্কেট যখন আপস অ্যান্ড ডাউনস আছে, এই যে মার্কেট ক্র্যাশ হলো আবার আপ হলো, আমরা একটা বাচ্চাকে বা আপনাকেও যদি বলি, আপনি বলবেন 20 বছরের রেসপেক্টে 20-30 বছরের মার্কেট আপ যাবেই, সবাই বলতে পারে আপটা, ডাউনটা কেউ অত বলতে পারে না, লাখে হয়তো একজন বলতে পারে। আপনি বলতে পারবেন যে নেক্সট ডাউন কখন যাবে? পারবেন না। আমাদের কাজ হচ্ছে এই ডাউনটা কখন কখন হবে এটাকে ধরা, নিউজ অনুযায়ী কোনটা কি নিউজ আসছে ইম্পর্টেন্ট সেটা ধরা, এটাই হচ্ছে আমাদের কাজ। আপ সবাই বলতে পারে, তাহলে আপনার আর আমাদের ডিফারেন্স কি থাকবে? দেখুন, আমি আপনার কথা মতো মন মর্জি ভিডিও বানিয়ে আপনার কোনো লাভ নেই। আমার যদি মনে হয় মার্কেট ডাউন যাবেন, এটা ডাউন সাইড ওয়ালা মার্কেট, তাহলে ডাউনই। দেখুন 25 সাল বা 24 সাল থেকে আমি ডাউন বলে আসছি, তা ডাউনই হচ্ছে না, আপ থোড়ি না হচ্ছে। সবার মার্কেটে পোর্টফোলিও সবার 20%, 30% করে লস আপনাদের পড়ে আছে, তাহলে আপটা হলো কোথায়? আমি যদি আপ বলি কি আপ হয়ে যাবে? উল্টে তো আমি একটা বাজে অ্যানালিস্ট হয়ে যাবো। যেটুকু গাইড করতে পারবো ভালো গাইড করবো, অনেস্টলি করবো। মনে হচ্ছে ডাউন তো ডাউন বলছি, আপনার মন রাখার জন্য আমি ভিডিও বানাই না, সিম্পল অ্যাজ দ্যাট, স্ট্রেট ফরওয়ার্ড। হ্যাঁ, এবার মনে হচ্ছে আমার মার্চের পর আপ যাবে, তো আমি বলে দিয়েছি মার্চের পর আপ যাবে, কোন রিজনে সেটা আমি বলবো, পরে বলবো, মার্চ আসতে দিন। কিন্তু এই ডাউনগুলো ধরার কাজ, বিকজ আপ সবাই বলতে পারে, আপনিও বলবেন যে লং টার্মে আপ যাবেই, তো এই ডাউনগুলো হচ্ছে ধরার আমার কাজ, সিম্পল অ্যাজ দ্যাট। তাই জন্য ফোবিয়ার কিছু নেই, ভালো লাগবে না আমার ভিডিও দেখবেন না, অসুবিধা নেই, বাট আলটিমেটলি আমার ভিডিওতে ফেরত আসতে হবে। দেখছেন তাও কমেন্ট করছেন বুঝতে পারছি, ফেরত আসতে হবে, বিকজ আমার ভিডিওর আলটিমেট ঠিক হয়। 2 এপ্রিলের পর ডাউন যাবে, জুন জুলাইয়ের পর ডাউন যাবে, অক্টোবরের শেষের পর ডাউন যাবে, এখন এই নিউজটা আসার পর ডাউন যাবে, বিকজ নিউজটা কনফার্ম না, তাই জন্য আমি ওরকম বলতে পারলাম না। তো ইচ অ্যান্ড এভরি টাইম যখন আমি ডাউনের জিনিসটা বলি, ডাউনটা বলা তো সোজা না, আপ সবাই বলে দেয়। আমার ভিডিও আলটিমেট দেখতে হবে, বিকজ কি,
যখন মার্কেট ইনভেস্টার পাচ্ছে না, হ্যাঁ পাবে না বলেই তো আমি জিনিসটা এখন বলছি, যাতে আপনারা সেফ সিকিউর সতর্ক থাকুন, ডাউনটা দেখে আপনারা ফায়দা নিয়ে ঠিকঠাক সময় ইনভেস্ট করতে পারেন। ভুলভাল সময় আপ বলবো এদিকে মার্কেট ডাউন হচ্ছে, আপ হচ্ছে না, আমার কি ফায়দা? আপনারা আমার মধ্যে ডিফারেন্স কোথায়? কথাটা বোঝার চেষ্টা করুন বারবার। 5 থেকে 6 মাস আগে ইএলএসএস ফান্ডে বিনিয়োগ হয়েছে, 3 বছর রাখতে হবে। ইএলএসএস 3 বছর লক ইন থাকে। রিসেশন হলে কি করলে ঠিক হবে? কিছুই করলে ঠিক হবে না, আপনি বেচতে পারবেন না, ডেট ফান্ডেও শিফট করতে পারবেন না। তাই জন্য এগুলো ভেবে চিন্তে করতে হয়। আপনি আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলুন কি করতে চাইছেন অ্যান্ড কেন দিয়েছে, বিকজ মার্কেটের সিচুয়েশনগুলো দেখে কিন্তু নিতে হয়। আপনি এখানে ইএলএসএস এর ফান্ডগুলোতে ফেসে গেছেন বা যাদের কন্টিনিউ চলছে তারা ফেসে যাচ্ছেন। আপনার নিজের ভিডিওগুলো ভালো করে দেখুন। আমি আমার নিজের ভিডিও দেখার কিছু নেই, বিকজ আমি নিজে ভিডিও বানাই, তো কি বলছি আমি সেটা আমি নিজে জানি। বলেছিলেন সিলভার অ্যান্ড গোল্ডে বিশাল ক্র্যাশ আসতে চলেছে, কিন্তু বাস্তবে ঠিক উল্টোটা ঘটলো। কোনো দিনই বলিনি। ভিডিও সব থাম্বনেল আছে, ভিডিও সব এক্স্যাক্ট সব কিছু, কোনো ডিলিট করা হয় না। ইচ অ্যান্ড এভরি উইকের কোনো ভিডিও আছে সব কটা। জাস্ট আমাকে খুঁজে একবার বার করুন যে কোন ভিডিওতে আমি বলেছি বিশাল ক্র্যাশ আসবে। হ্যাঁ, কিছু কিছু মানুষ এখানে হতে পারে কি, কিছু কিছু মানুষ আপনারা হতে পারে যে থাম্বনেল দেখে আপনারা জাজ করেন। ভিডিও থাম্বনেল দেখলেন যে সিলভার অ্যান্ড গোল্ডে কি পতন আসবে কোয়েশ্চেন মার্ক, তার মানে এই পতন। কিন্তু বন্ধ করুন ভিডিওটা, নাহলে 40 মিনিটের আমি বানাতাম না। ভিডিওটা 40 মিনিটের বানাতাম না। এই যে সিলভার অ্যান্ড গোল্ডের ভিডিও যদি আমি দেখি, এখানে গোল্ড অ্যান্ড সিলভারে আসলো ভয়ঙ্কর ক্র্যাশ, যখন গোল্ড অ্যান্ড সিলভার ডাউন হয়েছিল, আসলো ভয়ঙ্কর ক্র্যাশ, তখন হয়ে গেছে। এরপরে কি করবো সেটা বলে দিয়েছি, এখনো বলছি। গোল্ড অ্যান্ড সিলভারে বুলিশ, পরের বছর নিফটিতে মানে বাজারেও স্টক মার্কেটেও বুলিশ, গোল্ড সিলভারেও বুলিশ, সবকিছুতে বুলিশ আমি পরের বছরের জন্য। আধা মিড 2026 অব্দি অ্যাটলিস্ট যেটুকু অ্যানালিসিস হয়েছে। তো এইখানে এই জিনিসটার জন্য এই ক্র্যাশ কথাটা দেখেছি, আসলো এসে গেছে অলরেডি, কেন এসছে সেটা বলেছি। ক্র্যাশ কথাটা দেখে আপনারা ভাবছেন কি রাজ দেখানো থাম্বনেলে বলে দিয়েছে মানে ঠিক? আরে দেখুন না ভিডিও, খুঁজে বার করুন। যদি খুঁজে বার করতে পারেন, 20,000 টাকা পুরস্কার আছে। কিছু না খেটে গোয়েন্দা হয়ে 20,000 টাকা পুরস্কার অন স্ক্রিন বলে দিলাম। ইউএসএ ক্রিপ্টোকে ম্যানিপুলেশন করে কি ডেট শোধ করছে? হ্যাঁ, এইটা আমি বলতে পারি কি লং টার্মে কোনো না কোনো সময় আবার ডাউন আসবেই। যখন ডাউন আসে 30% 50% আসে, বাট অ্যানালিসিস করে রাখবেন। এখনের জন্য হয়তো আপ যাওয়ার সম্ভাবনা বেশি, বাট লং টার্মে হয়তো 27-এ 28-এ 29-এ কোনো দিন সেল করতে হতে পারে, বিকজ পরে কোনো দিন একটা ডাউন আসবে। এখন ইনিশিয়ালি আমি একটা বছর অব্দি যেটুকু অ্যানালিসিস আছে ডাউন দেখছি না। ইউএসএ ক্রিপ্টো তে ম্যানিপুলেশন করে কি ডেট শোধ করছে? দি অ্যান্সার ইজ হয়তো, অ্যান্ড 100% এটাই হয়তো। আমারও মনে হচ্ছে যে ইউএসএ ক্রিপ্টোকে ম্যানিপুলেট করে ধারটা চোকাতে পারছে না, তাই জন্য টেথার ফেথার ইউজ করে জিনিয়াস অ্যাক্ট সাইন করে জিনিসটাকে ডেট শোধ করার চেষ্টা করছে। ক্রিপ্টোকে আউট অফ বক্স আমাদের জিনিসটা অ্যানালিসিস হয়ে গেছে, এটা কিছু করার নেই। তাই জন্য বলি বারবার, যেটুকু হারানোর জন্য প্রস্তুত সেইটুকুই, বিকজ খুব লিমিটেড মার্কেট এটা, অ্যান্ড খুব আপ ডাউন ভোলাটিলিটি নিজে থেকে করা যায় বেশি টাকা দিয়ে, বিকজ ছোট্ট মার্কেট। তো ওই জন্য কি আপ ডাউন অনেকটা পসিবল, নিজে থেকে ম্যানিপুলেশন করাটা খুব পসিবল, আনলাইক স্টক মার্কেট। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। আপনাদের মতে ব্যাংক অফ জাপানের নিউজটা কি হতে পারে, আর নিফটি নেক্সট উইকে আপ ডাউন বা কততে থাকতে পারে নিচে কমেন্ট করে জানাবেন। আপনাদের নলেজটা একটু চেক করা ভালো। যাদের সাথে যারা স্টক মার্কেট ট্রেড করেন, ইনভেস্ট করেন, তাদেরকে সতর্ক করার জন্য ভিডিওটা শেয়ার করবেন যাদের সাথে। আপনি ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করবেন। এরকম অনেক ভিডিও ইনফরমেটিভ ফিউচারে কি হবে এটার জন্য জানার জন্য, ইম্পর্টেন্ট নিউজ জানার জন্য। অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না আপনার কোনো কমেন্ট, যেটা প্রত্যেক ভিডিওতে 3-4টে করে আমি ফিচার করি। আজকের জন্য এটুকুই রাখছি। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। কিপ ইনভেস্টিং, কিপ ট্রেডিং।